শাসক দলের উন্নয়ন শুনতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে ভোটের প্রচার। উন্নয়ন কার হচ্ছে? শাসক দলের নেতাদের উন্নয়ন হচ্ছে। দেখবেন সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই বঙ্গ রাজনীতিতে নয়া চমক। একটা নিজের পেশা ছেড়ে রাজনীতিতে যোগদান করছেন বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহিম। রাজনীতিতে আসার অন্যতম কারণ, তবে রাজনীতিতে আমি আসছি সেজন্যে এই শাসক দলের পক্ষে আমি নেই। মানে নানান রকম দুর্নীতি যা ইস্যু তৈরি হয়েছে, সাধারণ মানুষ এদের সঙ্গে নেই বলেই। আর দল এত উন্নয়ন করছে, তার দেখবেন পঞ্চায়েত সদস্য একজন, তার বাড়ি চিনতে আপনার খুব একটা অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে পঞ্চায়েত সদস্যর বাড়ি এখন ঝা চকচকে, আর বাড়ির সামনে দেখবেন 4 চাকা গাড়ি, মানুষ চিনে নেবে এইটাই সেই পঞ্চায়েত সদস্যর বাড়ি, যেটা এই দলে হচ্ছে। আমরা 40 বছর বামপন্থীরা বিড়ি টেনে খেয়েছে দেখেছি, আমরা সিগারেট টানতে পারিনি। আর এদের নওশাদ ভাই, উনি এখন যাকে আগে সততার প্রতীক বলা হতো, আর কেউ তাকে সততার প্রতীক বলে না, ওই মহিলাকে আর কেউ বলে না। এখন সততার প্রতীক কিন্তু নওশাদ ভাই, যে যত কথাই বলুক। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই বঙ্গ রাজনীতিতে নয়া চমক। একদিকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলে যেমন দল বদলে হিড়িক, অন্যদিকে নিজের পেশা ছেড়ে রাজনীতিতে যোগদান করছেন বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহিম। দাদা, আমরা দেখেছি বিভিন্ন সময় যে রাজনৈতিক নেতারা দল বদল করে, কিন্তু আপনি কর্ম ছেড়ে কেন রাজনীতিতে আসছেন? রাজনীতিতে আসার অন্যতম কারণ, বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি 1996 সাল থেকে সাংবাদিকতা লাইনে আছি। তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে যে রাজনীতির ময়দানটা আপনার ভালো, তার কারণ এখানে এতদিন তো একটা পেশায় ছিলেন, এইবার এর মধ্যে রাজনীতির মধ্যে যদি আপনি আসেন, এসে মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারবেন, সাধারণ মানুষের জন্য এবং পিছিয়ে পড়া মানুষের জন্য। সেজন্যই ওরা বিভিন্ন কয়েকটি রাজনৈতিক দল প্রস্তাব দেওয়ায় একটু নিমরাজি আমি হয়েছি। বিষয়টা এখন অনেক সময় আছে, পরে ভাববো। সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠেছে, আপনি কোনো এক রাজনৈতিক দলের প্রার্থী হচ্ছেন দেবঙ্গা অথবা হাড়োয়া বিধানসভার। কতটা সঠিক? না, কথাটা সঠিক। কেউ বা কারা কিভাবে তারা জেনে ফেলে আর সোশ্যাল মিডিয়া আমার টাম দিয়ে ছড়িয়ে দিয়েছে, কে বা কারা করে সেটা আমি জানি না। তবে রাজনীতিতে আমি আসছি, এখনও পর্যন্ত দাঁড়াবো কিনা এখন সঠিক তো আমি বলতে পারছি না। কয়েকটি দল, একটি তো নয়, কয়েকটি দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা যদি আমাদের সঙ্গে ঠিকঠাক যদি হয়, বা আমার মনের মতো হয়, বা সেই রাজনৈতিক দলের সঙ্গে যদি আমার মনোমিলন না হয়, তাহলে আমি ভাববো এবং মানুষের জন্য কাজ করার জন্য চেষ্টা করব। আমরা দেখেছি যে আপনি বহু তৃণমূল নেতাদের সঙ্গে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক, তারপরে দেখেছি আপনি তৃণমূলের বিপক্ষেও সবসময় কলম ধরে থাকেন। তাহলে তৃণমূলেই দাঁড়াবেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথা হচ্ছে? না, শাসক দলের সঙ্গে আমার যোগাযোগ বহুদিনের নেই। তার কারণ হচ্ছে আমি ভোটের রাজনীতি, আমি যদিও সাংবাদিকতা করেছি কিন্তু ভোটে দাঁড়িয়েছি। এর আগে 1998 সালে আমি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিলাম, তার মাঝে দুবার আমি স্কুল নির্বাচনে দাঁড়িয়েছিলাম, এবং গত 23 সালে যে পঞ্চায়েত নির্বাচন হলেও বারাসাত 1 ব্লকের পঞ্চায়েত সমিতির আমি একটি রাজনৈতিক দলের প্রতিনিধিও ছিলাম, মানে ক্যান্ডিডেট ছিলাম। অল্প ভোটে আমি হেরে গেছিলাম, শাসক দলের অত্যাচারে, বুথ দখল করার জোরে, তার জন্য আমি হেরে গেছিলাম। কিন্তু আসলে মানুষ আমাকে হারায়নি, মানুষ আমাকে ভোট দিয়েছিল। সেই জন্যে এই শাসক দলের পক্ষে আমি নেই, এটা অনেকেই জানে। তার কারণ যে পরিমাণে নানান রকম দুর্নীতি যা ইস্যু তৈরি হয়েছে, সাধারণ মানুষ এদের সঙ্গে নেই বলেই। আর এদের সঙ্গে থেকে আমি কাজ করতে পারবো না। নতুন অনেকগুলো দল আছে, তারা পুরনো আছে, তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছে। যদি আমার সব ঠিকঠাক হয়, আপনাদের মাধ্যমে আমি জনগণকে জানিয়ে। শাসক দল এত উন্নয়ন করছে, তারপরেও আপনাদের মতো মানুষ পেশা ছেড়ে কেন রাজনীতিতে আসছে? শাসক দলের উন্নয়ন শুনতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে ভোটের প্রচার। উন্নয়ন কার হচ্ছে? শাসক দলের নেতাদের উন্নয়ন হচ্ছে। দেখবেন পঞ্চায়েত সদস্য একজন, তার বাড়ি চিনতে আপনার খুব একটা অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে পঞ্চায়েত সদস্যর বাড়ি এখন ঝা চকচকে, আর বাড়ির সামনে দেখবেন 4 চাকা গাড়ি, মানুষ চিনে নেবে এইটাই সেই পঞ্চায়েত সদস্যর বাড়ি, যেটা এই দলে হচ্ছে। আমরা 34 বছর বামপন্থীতে দেখেছি, তাদের এরকম আমরা দেখিনি। 34 বছর বামপন্থীরা বিড়ি টেনে খেয়েছে দেখেছি, আমরা সিগারেট টানতে পারিনি। আর এদের জীবনযাপনই আলাদা। কিন্তু আমি ওই লোভ লালসার মধ্যে নেই। আমি চাই, যদি আমি কোনোদিন প্রার্থী হই, জনগণের প্রার্থী হতে চাই। ওই কোন রাজনৈতিক দলের নেতারা আমাকে প্রার্থী করলো, আমি জিতে গেলাম, ওদের মধ্যে আমি ওর মধ্যে যেতে চাই না। সেটাই আমার শর্ত আছে। যদি তারা মেনে নিতে পারে, আমি জনগণের কাজ হয়ে করতে চাই, কোনো নেতাগিরি বা ওই দুর্নীতিগিরি আমি করতে চাই না। আচ্ছা, আমরা দেখেছি যে হুমায়ুন কবিরের জেওপি এবং
আসাদুদ্দিন ওয়াইসির মিম অথবা আইএসএফ, সিপিএম, এর মধ্যে কোন দলের প্রতি আপনার আগ্রহ বেশি? দেখেন এরা সবই ভালো পার্টি, মিম বা হুমায়ুনের পার্টি, এরা নতুন নতুন পার্টি উঠেছে। এবং আইএসএফ তো পুরনো, আইএসএফ এর যে এখন বিশেষ করে নওশাদ ভাই, উনি এখন যাকে আগে সততার প্রতীক বলা হতো, আর কেউ তাকে সততার প্রতীক বলে না, ওই মহিলাকে আর কেউ বলে না। এখন সততার প্রতীক কিন্তু নওশাদ ভাই, যে যত কথাই বলুক, এটা আমার ব্যক্তিগত মত। উনি সততার প্রতীক, উনি সম্প্রীতির প্রতীক, এটা উনি প্রমাণ করেছে। যে নওশাদ এবং সিপিএম এর যে আপনার মুখে প্রশংসা, তাহলে কি এই দুটি রাজনৈতিক দলের কোন একটা না, chance আছে? সে হতে পারে। আমার সঙ্গে সাংবাদিকতা জীবনে বা বহু রাজনৈতিক লোকের সঙ্গে বা নেতাদের সঙ্গে, দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। এমনকি বিজেপির সঙ্গে আমার ভালো সম্পর্ক। কেন, সাংবাদিকতা করতে গেলে সবার সঙ্গে ভালো লাগে। সব রাজনৈতিক দল, বিভিন্ন সোশ্যাল মানুষদের সঙ্গে, তারপরে সাধারণ মানুষ যারা পিছিয়ে পড়া, ধর সাংবাদিকতা জীবনে অনেক গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, অনেক বিপদ আপদ, তাদের পাশেও দাঁড়িয়েছি। সাংবাদিকতা মানে শুধু ওই নিজেকে তুলে ধরা তা নয়। সাংবাদিকতার অন্যতম কাজ হচ্ছে সোশ্যাল কাজ করা, সামাজিক কাজ করাও সাংবাদিকতার মধ্যে থাকবে। এটা মোটামুটি কম বেশি সব সাংবাদিকই জানে। ভোটের আগে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধি হলো এবং যুবকদের জন্য বেকার ভাতা চালু হলো মাসিক 1,500 টাকা, এটা নিয়ে আপনার কি মন্তব্য? দেখেন, আমরা বারবার বলে এসেছিলাম যে বাংলায় মানুষ চলে যাচ্ছে অন্য রাজ্যে, কারণ এখানে কোনো কর্মসংস্থান নেই। এখানে যে কর্মসংস্থান নেই, এই যুব ভাতা দেওয়ায় এই সরকার ওরাই প্রমাণ করে দিল যে কত বেকার, এবং সবশেষে জানা যাবে কত বেকার শিক্ষিত যুবক যুবতী আমাদের রাজ্যে আছে। সেটাও এই গভর্নমেন্টই করেছে। কেন করছে? কিছু করার নেই। সাধারণ মানুষ নেই, সাধারণ ভোটাররা নেই, যার জন্য এই যুবকদের যদি কিছু পাইয়ে দে, আমি খুশি। ওরা পাচ্ছে, তাতে আমার কোনো অসুবিধে নেই। ওরা পাক, ওরা তো বঞ্চিত, ওরা লজ্জিত, ওরা না পাচ্ছে সমাজের কিছু কাজ করতে, না পারছে কিছু করতে, বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু নেই। অনেক মানুষ চলে গেছে অনেক রাজ্যের মধ্যে, অন্য রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন, মানে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ঘটছে, নানান রকম তাদের প্রতি অবিচার হচ্ছে, মার খাচ্ছে। এ খবর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা এমনি মিডিয়া পাচ্ছি। এই জিনিসগুলো তো ভালো নয়। আর এই যে বেকার, এত যে বেকার রয়েছে, সেটা এবার এই সরকারই প্রমাণ করে দিচ্ছে যে বেকার আছে। মাত্র 2 দিনে 14 লক্ষ ফর্ম জমা পড়েছে, কি বলবেন? সত্যি বিচিত্র ব্যাপার যে এত মানুষ আমাদের রাজ্যে বেকার ছিল। আজকে এসএসসি নেই, টেট নেই, সরকারিভাবে কোনো রিক্রুটমেন্ট নেই, শুধু ওই সিভিক পুলিশ, তাদেরও জীবন শেষ হচ্ছে। তারপর কন্ট্রাকচুয়াল বিভিন্ন অফিসে আজকে ভোটার লিস্টে সব নাম ভুলভাল কেন হচ্ছে? সরকারিভাবে তো নিয়োগ হচ্ছে না, এরা তো অল্প শিক্ষিত কন্ট্রাকচুয়াল, তাদেরও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আর এই কন্ট্রাকচুয়াল দিয়েই সরকার